সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয়, জ্বালানি সংকটে জনজীবন, সমাধান কোথায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিবি, স্বাগত এই আয়োজনে। জ্বালানি সংকটে জনজীবন, এর সমাধান আসলে কোথায় সেটা খোঁজার চেষ্টা করব। আপনারা জানেন গোটা দেশে এক ব্যাপক গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এমনকি আবাসিক এলাকায় রান্নার জন্য যে গ্যাস, সেটিরও সংকট দেখা দিয়েছে। শিল্প কারখানার যে কার্যক্রম, সেটি ব্যাহত হচ্ছে। আসলে জ্বালানির সংকটটা বাংলাদেশে এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে সেটি একটু জানার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, কোন পর্যায়ে রয়েছে বাংলাদেশের জ্বালানি সংকট? দেখেন, আমাদের তো জ্বালানি বলতে তো এখন গ্যাসই বোঝাচ্ছে, কারণ জ্বালানি বলতে তো সবই, কয়লা টয়লা সবই বোঝায়। তা আমরা যে গ্যাসটাকেই বোঝাচ্ছি এখন। আমাদের গ্যাসের যে সংকটটা, এটা অ্যাকচুয়ালি বেশ পুরনো। কিন্তু কেন এই রকম একটা সমস্যাকে বাড়তে দেয়া হয়েছে, এটাই হচ্ছে কথা। মানে 2015তেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের নিজস্ব গ্যাস ফুরিয়ে যাচ্ছে, আমাদের কিছু করা দরকার। তো তখনকার সরকার 15তে যেটা করলো সেটা হচ্ছে তারা নিজের এক্সপ্লোরেশনটা না করে তারা এলএনজি ইম্পোর্টের দিকে আগ্রহ হয়ে গেল, এবং এলএনজি ইম্পোর্ট। তাহলে আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে আমদানি নির্ভর যদি করে দেয়া হয় ইয়েটাকে, তো তখন পরে যদি অসুবিধা হয়, নানানবিধ ডলারের অসুবিধা, আমদানি করার অসুবিধা, তাহলে হতেই পারে। হ্যাঁ, তো ওনারা কমপ্লিটলি আমাদের যে নিজস্ব গ্যাস যেটা আহরণ করা যেতে পারতো, হ্যাঁ, বলা যায় না তো কি, যেতে পারতো, সেটা থেকে তারা সরে গেল। ওই সময় বিশ্বে এলএনজির দামও খুব কম ছিল। তো ওনারা একটু সাইড ট্র্যাক্ট হয়ে গেলেন যে তাহলে যদি এত কম দাম হয়, আমি আর কষ্ট করে কেন আমাদের দেশে করবো। তো উত্তোলনের খরচটা কি বেশি হয়ে যেত, মানে বাইরে থেকে আনার থেকে বেশি, মানে আমাদের দেশ থেকে যদি সেটার ব্যবস্থা না, বাট আপনার নিজস্ব গ্যাস আহরণ করতে গেলে নিজস্ব টাকা দিয়ে করতে হয়, হ্যাঁ, ইনভেস্ট করতে হয়। ওই সময় আবার একটা নিষেধাজ্ঞাও ছিল যে বিদেশি কোম্পানিকে এই স্থলভাগে কাজ না দেওয়ার। তার মানে ওখানে যদি আমি এক্সপ্লোরেশন করাতাম স্থলভাগে, তাহলে নিজের টাকা দিয়ে করতে হতো। হ্যাঁ, অফশোরে তো আমাদের ক্যাপাসিটি নাই, ব্যাপেক্স পারবে না, তাহলে স্থলভাগের এক্সপ্লোরেশনটা করতে হতো নিজস্ব টাকা দিয়ে। তো তখন তারা নিজস্ব টাকা দিয়ে করার ব্যাপারে একেবারেই আগ্রহী ছিল না। তারা ভাবলো যে অল্প কিছু বেশি হলেও আমার তো এই ঝামেলা করতে হচ্ছে না, আমাকে এই টাকা দিতে হচ্ছে না, এক্সপ্লোরেশন করাতে হচ্ছে না। আর ব্যাপেক্স যেহেতু খুব একটা সাফল্য দেখাতে পারে নাই তার আগে, তো তারাও ভাবলো যে আমরা সরে যাই। সো আমরা আমদানি নির্ভর হতে আরম্ভ করলাম। দেখেন, আমদানি নির্ভর হতে হতে আমরা এমন হলাম, 10 বছর আগে আমাদের আমদানি ছিল 25%, হ্যাঁ, সেটা এখন 60%-এর উপরে, 60% উপরে চলে গেছে। এবং আমাদের হিসাবে দেখা যাচ্ছে প্রতি বছর আমরা 3 থেকে 5% আমরা হয়ে যাচ্ছি, আমদানি নির্ভর বাড়ছে। তাহলে দেখেন, আপনি তো কয়েক বছরের মধ্যেই আপনার 90%-এ চলে আসবে। তাহলে 90% যদি একটা দেশ তার সবকিছু এই যে জ্বালানির জন্য যদি আমদানি করতে হয়, তাহলে তো বিশাল। যখন আপনি বললেন যে যখন আসলে দামটা কম বাইরে থেকে পাওয়া গেল, তখন মনে করা হলো দেশের যে নিয়ে আসাটা বেশি সাশ্রয়ী হবে। কিন্তু প্রতি বছর তো যে চিত্রটা তারা দেখেছে, সেখান থেকে টনকটা কেন নড়লো না? যে প্রতি বছর তো আমরা সংকটের দিকেই আগাচ্ছিলাম, নির্ভরতা বাড়ছিল। তারা ভাবলো যে না, তারা, আমার তো তখন তাদের সাথে তর্কাতর্কি হয়েছে, তারা বলছে যে সাউথ কোরিয়া, জাপান, তাদের তো কিছু নেই, তারা তো সম্পূর্ণ আমদানি করেই চলে। তো ওনারা হয়তো তখন বোঝেন নাই যে আমরা তো সেই অর্থে সাউথ কোরিয়া এবং জাপানের সাথে নিজেদেরকে, আমরা আরো দুটি সরকার পেয়েছি, হ্যাঁ, আমরা তুলনা করতে পারি না। তাদের ওই সক্ষমতা আছে, হ্যাঁ, তাদের ওই আর্থিক সক্ষমতা, তাদের ইকোনমি ওইভাবে অতটুকু স্ট্রং যে ওরা খুব মানে হাই প্রাইসেও তারা আমদানি করেছে, কিন্তু তাদের এফেক্ট হয়নি অতখানি। তারপরে এখন তো আবার মাঝে কমে গেল, এখন আবার বাড়ছে। সো জাপান এগুলো হ্যান্ডেল করার জন্য, ভলিটিলিটি আমরা যেটা বলি, তাদের একটা মেকানিজম আছে। আমরা যদি সেটাও করতাম তাহলে কিন্তু খারাপ হতো না, কারণ যখন কম ছিল তখন যদি আমরা কিনে কিছু করতাম, অন্যভাবে যদি এটাকে ম্যানেজ করা যেত তাহলে হতো। কিন্তু আমাদের কোনো মেকানিজম ছাড়াই আমরা এলএনজির দিকে চলে গেলাম।
তো এলএনজি এখন যেটা হচ্ছে, এখন আমরা ইম্পোর্ট করতে পারি না। বাট এই মুহূর্তে আমাদের অলসো একটা সমস্যা হচ্ছে, আমি যদি ইম্পোর্ট করতেও চাই তাহলে আমাদের আরেকটা এফএসআরইউ লাগে, একটা কি দুইটা, সেটাও আমরা করি নাই। হ্যাঁ, তো সেটার দায়িত্ব, আজকে যে ক্রাইসিসের দায়িত্ব আমি বলবো 90%ই ইন্টারিম গভর্নমেন্টের ঘাড়ে পড়ে। এটা 90%। সেটা কিভাবে? সেটা হলো ওনারা যখনই পাওয়ারে আসলো, তখন একটা পাইপলাইনে মানে অর্ডারে একটা এফএসআরইউ ছিল। সেই এফএসআরইউটার মানে ওনার ছিল সামিট গ্রুপ, এবং তখনকার সময় একটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যেটা বলে, যেটা টেন্ডার ছাড়া করা যায়, আমি এটাকে পছন্দ হলো যাকে দিয়ে দিতাম, ওই একটা ছিল। তো সেই অ্যাক্টের আন্ডারে এটা দেওয়া হয়েছিল সামিট গ্রুপকে তখন। হ্যাঁ, তো যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারা বললো না, সবই টেন্ডার হবে, সবই হবে, ওটাকে বাদ করে দিল। তারা অনেক কাকুতি মিনতি করেছিল সামিট গ্রুপ। হ্যাঁ, এবং আমাকেও জানাতে জিজ্ঞেস করেছিল। তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার যদি মানে আমার শত্রুকে ঘায়েল করতে গিয়ে আমার যদি বেশি ক্ষতি হয় তাহলে আমি এটা করবো না। ঠিক ওই সময় ইন্টারিম গভর্নমেন্ট আরও একটা জিনিস করেছে, যেটা আমি বলবো অত্যন্ত খারাপ। সেটা হচ্ছে 31টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ছিল, অত্যন্ত জরুরি ছিল আমাদের জন্য, অত্যন্ত ভালো। হ্যাঁ, ওর মধ্যে কিছু কিছু আওয়ামী লীগের টিয়ে ছিল প্রজেক্ট। হ্যাঁ, কিন্তু যেহেতু ওইটা রিনিউয়েবল, ওইটা ওই সেন্সে কোনো রকমের ক্ষতিকর ছিল না, ওগুলোকে ক্যান্সেল অনেক বলা হয়েছে ওনাদেরকে যে এটা ঠিক করে, সবাই বলেছে। হ্যাঁ, কিন্তু ওনারা আর এটাতে ঠিক করলো না। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাজুল হক রুবেল। অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাক কেটে ফেললাম কি আমরা আসলে? এই যে সংকট কেন আসলে বাড়তে দেওয়া হলো? আমরা 3টা সরকারের মধ্যে পেলাম, যদিও বিএনপি সরকারের খুব বেশি সময় তারা আসলে পায়নি, কিন্তু সংকট ইতিমধ্যে তো আসলে চরমে পৌঁছে গেছে। আপনার কাছে কি মনে হয় কেন এরকম হলো? ধন্যবাদ বাবলি ইয়াসমিন, এবং একই সাথে আমার সম্মানিত আলোচক সহ-আলোচক অধ্যাপক ডাক্তার ইজাজ হোসেন এবং এটিএন নিউজের দর্শকরা যারা শুনছেন, দূরের এবং কাছের, সবাইকে শুভেচ্ছা। আসলে বাংলাদেশের এই বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে একটা বড় বিষয়, এটা গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, বা সব কিছু মিলায় বলেন, তেলের কথা বলেন। আজকে এই জায়গায় এসছি দুটো হলো মুখ্য কারণ, যদি খুব সহজে বলি। স্যার তো খুব টেকনিক্যালি কথা বলেছেন, আমি তো হলো মাঠের রাজনীতি করে আসা লোক। তো আমাদের সেই অবজারভেশনটা হচ্ছে সরকারগুলোর ভুল নীতি ও দুর্নীতি। ভুল নীতি এবং দুর্নীতি, সরকারগুলো শব্দটা আমি বলছি, আই রিপিট ইট। তো এই ভুল নীতিগুলোর কারণে দেখবেন যে আমরা বারে 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 হচ্ছে সংকটের দিকে একদম জোরে সরে আর কি সংকটের দিকে আমরা অগ্রসর হয়েছি। প্রথম কথা স্যার যেটা বললেন যে ঠিক আছে, আমরা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। খুব ছোটোবেলায়, আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় পেট্রোবাংলা, হ্যাঁ, মানে হরিপুল তেল ক্ষেত্র আবিষ্কার করলো। কে করলো? কোনো বিদেশি কোম্পানি না, পেট্রোবাংলা করলো। পেট্রোবাংলা তখন অনেকগুলো গ্যাস ফিল্ড আবিষ্কার করলো আর কি। এখন আপনি বিখ্যাত এটা শুনবেন আর কি, পেট্রোবাংলার কথা আপনি শুনবেন। তারপরে হঠাৎ আমরা শুনতে শুরু করলাম যে না, দেশিগুলো দিয়ে হবে না, এখন বিদেশিদের করতে হবে। আমরা ছাত্র জীবনে হঠাৎ দেখলাম যে একটা চুক্তি আসলো, পিএসসি চুক্তি। সেই মুহূর্তে এই চুক্তির বিরুদ্ধে আমরা যারা বাম ছাত্র রাজনীতি করতাম, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট করতাম, আমরা তীব্রভাবে আন্দোলন শুরু করলাম যে আমার দেশের তেল গ্যাস বিদেশিদেরকে দেব না। হ্যাঁ, আমার দেশের তেল গ্যাস বিদেশিদেরকে দেব না, এই নিয়ে বিরাট আন্দোলন করলাম। হরতালও করা হলো এক সময়, আমরা কয়েকজন গ্রেপ্তারও হলাম, জেলও খেটে আসলাম আমি। তো এত কিছু হলো টলো, তখন আমাদের সরকারগুলো বলল মাটির তলে গ্যাস পচিয়ে রেখে লাভ কি? আপনার এর আগে 2001 সালে যখন বিএনপি জামাত ইসলামের সরকার ছিল, সে সময় কিন্তু বিবিআনা গ্যাস ফিল্ড থেকে পাইপলাইনে ভারতের কাছে গ্যাস বিক্রির একটা বিষয় প্রায় চূড়ান্ত করে দিয়েছিল। নির্বাচনের আগে সে সময় বিল ক্লিন্টন বাংলাদেশে কিছুক্ষণের জন্য এসেছিল। তার একটা অন্যতম বিষয় ছিল যে ইরান থেকে যেন ভারত গ্যাস না নেয়, বাংলাদেশ থেকে যেন নেয়, বাংলাদেশ যেন এটা বেচে। কোন সময়? এটা 2001-2 সালের কথা আমি বলছি। সেই সময় আমরা লং মার্চও করেছি, তো পরে সেটা ঠেকানো হয়েছে। কিন্তু এই যে বারংবার তারা হচ্ছে গিয়ে ভুল নীতিগুলো করেছে, তার জন্য আজকে এই জায়গায় আমাদের আসতে হইলো। কোথায়? মাটির তলে তো গ্যাস পচে না, গ্যাস তো পচে না। এটা আমাদের বাঙালিদেরকে হাইকোর্ট দেখিয়েছিলেন তখন সেই সময় নেতারা আর কি। মাটির তলে গ্যাস পচে নাই, বরঞ্চ এই গ্যাসকে এক্সপ্লোর করার ক্ষেত্রে, বা এটা হচ্ছে আমি বিদেশের সাথে কিভাবে সম্পর্কে যুক্ত হব, কতটা সমান সমান চুক্তিতে যুক্ত হবো, কতটা উইন উইন চুক্তিতে যুক্ত হবো, নাকি প্রতিবারই দেখেছি এক ধরনের অসম চুক্তি। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাগুরছড়ার ঘটনা, অক্সিডেন্টালের যে দুর্ঘটনা, সেখানে তো আমরা আমাদের পাওনাটাও পাই নাই বিদেশি কোম্পানির হাতে দিয়ে।
এখন আবার নতুন জিনিস যেটা শেখ হাসিনা একদম শেষ সময় আমরা দেখেছি, সে আর এক ব্যাপার স্যাপার বঙ্গোপসাগরটা, যেটা হলো নাকি অনেক সাগর টাগর জয় করলেন, এটা নিয়ে ব্যাপক প্রচারণা হলো। প্রচারণার পর দেখলাম এই জয়টা পুরোটাই ছেড়ে দেওয়া হলো একটা কোম্পানির কাছে, নাম হলো তার এক্সন মোবিল কোম্পানি। এখন এক্সন মোবিলের সাথে সেই 21টা ব্লক যদি দিয়ে দেওয়া হয় এবং যদি হচ্ছে তারা এক্সপ্লোর করে কিছু তেল মানে ইয়াও পায়, তারা সেটা গ্যাস পাইলে সেটাকে তারা এলএনজি রূপান্তরিত করবে এবং তাদের কাছ থেকে সেই এলএনজি আমাদের কিনে নিতে হবে। এবং সেইটা কিনে নেওয়ার ক্ষেত্রে মরার উপর খাড়ার ঘা হিসাবে আমরা একটা নতুন বাণিজ্য চুক্তি করছি এবং সংশোধিত যে পিএসসি চুক্তি এবং বাণিজ্য চুক্তি দুটা মিলে যেটা করা হবে, আমারই গ্যাস আমি অনেক অনেক বেশি দামে কিনবো হচ্ছে আমেরিকার কাছ থেকে। এটা হচ্ছে আমার ভবিতব্য। মানে এরকম জল ঘোলা করে খাওয়ার এবং কারণটা জল কি? ঘোলা না, এটা স্পষ্টভাবে একটি মানে দেশের পক্ষে না, এটা একটা গণবিরোধী সিদ্ধান্ত। নট অনলি ভুল নীতি নয়, এটা একটা পাপ নীতি, মানে একটা মানে খারাপ নীতি এবং এটা একটি হচ্ছে দুর্নীতির মতোই বিষয়টা এসে দাঁড়ায় আর কি। আর একটা জিনিস আপনার হচ্ছে দেখেন, এখন যে সংকটটা হচ্ছে, এই সংকটটা আসল কারণটা কি? সেটার কারণটা আমরা তো এলএনজি করে গ্যাসটা আনি, এলএনজিটা আবার আসে, বাংলাদেশে একটা এলএনজি টার্মিনাল আছে, স্যার এটা খুব ভালোভাবে বলতে পারবেন, বলবেন নিশ্চয় স্যার। মহেশখালীর কাছাকাছি একটা এলএনজি টার্মিনাল আছে, তার নাম হচ্ছে এক্সিলারেট, ঠিক আছে। ওটাতে হঠাৎ করে 21 তারিখ একটা রহস্যজনক ঘটনা ঘটলো আর কি, সেখানে শর্ট সার্কিট হলো, আগুনের ঘটনা ঘটে। হ্যাঁ শর্ট সার্কিট হলো। এক শর্ট সার্কিটে দেখা শোনা গেল যে 4-5 দিন হচ্ছে সেখানে নাকি আমাদের মানে গ্যাস আসবে, ঠিক আসবে না। তো 4-5 দিন তো পার হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে, পার হয়ে গেছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে আর কি। এই এক্সিলারেট হচ্ছে মানে আমাদের ইয়াটা করে, মানে একটা মানে ওদের কাছে আমরা জিম্মি মানে রয়ে গেছি আর কি। আর এটা থেকে বেরোতে পারতাম স্যার, যে কিছু বলছেন আর কি, বেরোতে পারতাম, কিন্তু তারপরে আপনি বারবার আপনারা বলছিলেন আরো দুটি সরকার, ওনারাও দেখা গেছে যে এটা হলো যে ও এটা অমুকে করছে, আমি তো এটা ওটা পুরোটাই বাদ, দায়ভারটাই নিতে চাই না ওটা পুরোটাই বাদ, দায়ভার তো পরের ব্যাপার। ধরেন কোনো ছোট কোনো ইতিবাচক ঘটনা থাকতে পারে, আমার ঘটনা ইতিবাচক, আমার হচ্ছে 90% ভুল আমি, কিন্তু আমার তো 10% ইতিবাচক থাকতে পারে, সেই 10% তো আপনার গ্রহণ করার প্রয়োজন আছে। তো সেইটা না, আমাদের এক ধরনের খুবই মানে বলা যায় কি, আমাদের দেশে যে প্রচলিত রাজনৈতিক, যদি আমরা শুনেছিলাম নতুন বন্দোবস্তের কথা, নতুন বন্দোবস্ত আসে না, সেই পুরাতন বন্দোবস্তের মাধ্যমে, পুরাতন বন্দোবস্তের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আগের সরকারের যা কাজ কারবার সব এক ইয়াতেই নাকচ করে দিতে হবে আর কি, একবারে না, ওটা ভালো হোক ওটা খারাপ হোক, খারাপটাকে অ্যানালাইসিস করে তার ভুলটা বের করা দরকার নাই। জনগণের সরকার বলতে যা বুঝি, বাংলাদেশের মানুষ কি তাহলে আসলে জনগণের সরকার পায় না? নিশ্চয়ই জনগণের সরকার পাওয়া কঠিন, জনগণের মিডিয়াও পাওয়া কঠিন। আপনি দেখেন আজকের প্রত্যেকের টিভির, এই যে আপনি বলতেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা প্রোগ্রাম করতেছি জ্বালানি সংকট নিয়ে, এটা জনদুর্ভোগের এখন 1 নম্বর এই মুহূর্তে বাংলাদেশে। নিশ্চিতভাবে কয়টা টিভির নিউজের হেডলাইনে এইটা আছে, হ্যাঁ, অর্থাৎ দুর্ভোগ, এটা আসলে আমার পলিটিক্সের ফোকাস না। আমার সংসদে অনেক বিষয় না আলাপ হবে, এই সংস্কার করতে হবে, সেই সংস্কার করতে হবে, কিন্তু মানুষের আসলে মানুষ কি চায়, আসলে মানুষের কি সমস্যা, তৃণমূলের মানুষগুলোর কি সমস্যা, সেটা নিয়ে আসলে পার্লামেন্টে আলোচনার বিষয় না। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, যে মহেশখালী এলএনজি টার্মিনালের কথা বলা হচ্ছিল, যেটির দুর্ঘটনায় এখনকার সংকট অন্যতম একটা কারণ বলে মনে করা হচ্ছে, সেই সংকট সমাধানে আসলে কেমন সময় লাগতে পারে বা সেটির চেষ্টাই বা কতটুকু করা হলো, আপনি আর কোনো সংকট দেখেন কিনা? আমাদের মন্ত্রী 2 দিন আগে একটা সেমিনারে উনি নিজেই বললেন যে আরো 2 সপ্তাহ লাগতে পারে, আরো 2 সপ্তাহ, 2 দিন আগে। তাহলে ওটা তো ওনারই তথ্য, তো ওইটা আমরা ধরতে পারি যে এটা, তো উনি একটু কেয়ারফুলি বললেন, কারণ হচ্ছে যে মানে হাতের সময় নিয়ে বললেন, কারণ ওই বলে দিলে আবার না হলে আরো বেশি ইয়ে হয় দেখে উনি হি ওয়াজ ভেরি ফ্র্যাঙ্ক, আমাদের মন্ত্রী, হি ওয়াজ ভেরি ফ্র্যাঙ্ক। তো দেখেন এই যে ক্রাইসিসটা ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক না? একটা অ্যাক্সিডেন্ট, আমি এই প্রশ্নে আসছিলাম যে ব্যাকআপ প্ল্যান আমাদের, হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। এখন ব্যাকআপ প্ল্যান অবশ্যই থাকা উচিত। ফর এক্সাম্পল আমরা প্লেনে বলি না একটা স্পেয়ার ইঞ্জিন থাকে, আমরা যখন বড় বড় ইন্ডাস্ট্রি করি তখন আমরা ওই বড় বড় মেশিন যেগুলো হয়, কম্প্রেসার যেটা বলি, হ্যাঁ, এক একটা কম্প্রেসার প্রায় 6 কোটি টাকা দাম, কিন্তু সবসময় আমরা 2টা লাগলে একটা বসায় রাখি, যদিও 6 কোটি টাকার, হ্যাঁ। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইঞ্জিনিয়ারিংয়ে যে একটা বসিয়ে রাখবো, কারণ হচ্ছে আমার একদম নিরবিচ্ছিন্ন অ্যাক্টিভিটি যদি চাই, তাহলে ওইটা বসিয়ে রাখার যতটুকু লস হয়
হ্যাঁ আমি তার থেকে বেশি লস আমার হয়ে যেতে পারে এখানে যেটা এখন হচ্ছে। এখন যেটা হয়েছে। হ্যাঁ, তাহলে কিন্তু কথা হচ্ছে এই এফএসআরইউর ব্যাপারে আমি কিছু বললাম, আরেকটা তো এফএসআরইউ আসারই কথা ছিল, তারপর? কিন্তু ওইটা ক্যান্সেল তো ক্যান্সেল করলোই ইন্টারিম গভর্নমেন্ট, interim কোনো যেটা- উদ্যোগ নিল না এই যে Alternative কোনো উদ্যোগ নেই। আরেকটা আনার। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ইয়ে। হ্যাঁ, তার মানে এই সমস্যাটাকে এই বিএনপি সরকারের ঘাড়ে দিয়ে চলে গেল। তাহলে জানে, তাহলে দে নো ভেরি ওয়েল এই প্রবলেমটা এরপরে সরকারকে হ্যান্ডেল করতে হবে, খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। কারণ কি, শুধু যে এটা ব্যাকআপ ওই অ্যাক্সিডেন্টের না তা না, আমাদের তো ঘাটতিও আছে 30%। একদম, আমরা তো ঘাটতি নিয়েই চলছি। হ্যাঁ, তো এইটা তো এমনিও প্রয়োজন, ঠিক না? আমাদের এমনিও ঘাটতি মেলাতে প্রয়োজন। তো এই ব্যাপারটা আমি জানি না ইন্টারিম গভর্নমেন্ট তখন নাই, তারা কি ভাবনা কি চিন্তা করছিল। তো আমরা গতকালকে যে দেখলাম যে আমাদের প্রাইম মিনিস্টার যথার্থই খুব কুইকলি একটা ডিসিশন নিয়ে নিল। হ্যাঁ, যে ওনারা একটা আরেকটা এফএসআরই অর্ডার করে দিল G2G-তে, কারণ G2G-তে সবচেয়ে কুইক হয়। টেন্ডার করে করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। তো আর চাইনিজদের তো ক্যাপাবিলিটি আছেই, তারা যদি দিতে চায় কি দিতে পারবে। তো যাই হোক, ওদেরকে একটা দিয়ে দিল। তার মানে আমরা মানে ওই দিকে আশান্বিত হলাম যে ঠিক আছে আমরা আরেকটা পাবে, কিন্তু কথা হচ্ছে ওটাও তো দেড় বছর লাগতে পারে। এর মধ্যে 1.5 বছর লাগবে, হ্যাঁ, 1.5 বছর লাগবে আর কি, কারণ এটা সবসময় ওইটার কাজ করা যায় না সবসময়। হ্যাঁ, তো বাট আমাদের মন্ত্রী বললো যে তারা চেষ্টা করছে যত কুইকলি এটা আনা যায়। সো ওইটা যদি আসে, ওইটাও কিন্তু যদি কিন্তু দেখেন আমাদের একটা বড় সমস্যা আমাদের দেশে হয়ে আছে, সেটা হচ্ছে ডলারের সমস্যা। একদম। হ্যাঁ, আপনি যদি ধরেন এইটা আরেকটা কারণে যেটা ইন্টারিম গভর্নমেন্ট এইটা করে নাই আমি যতটুকু বুঝতে পারি, সেটা হচ্ছে এটা করলেই আরও এলএনজি কেনার চাপ চলে আসবে তাদের ঘাড়ে। হ্যাঁ, তো তাদের তখন কিনবে কোত্থেকে? তারা তো রিজার্ভ ইমপ্রুভ করার চেষ্টা করছে। দেখেন আমাদের রিজার্ভটা যে ফল করেছিল তখন, ওই যে যখন ইউক্রেন রাশিয়া ওয়ারটা হলো, একদম কমপ্লিটলি কানেক্টেড উইথ তেল ইম্পোর্ট, তেল গ্যাস ইম্পোর্ট করার জন্যই, কিন্তু ধাপে ধাপে এটা কমে এসছে। তো ইন্টারিম গভর্নমেন্ট যেটা হয়েছে, তারা ভয় পেয়ে গেছে। তারা ভয় পেয়ে গেছে যে আমরা যদি আবার এই জ্বালানি প্রবলেম সলভ করতে গিয়ে আবার একটা ব্যাংকিং সেক্টর ও রিজার্ভ সেক্টরে করি তখন, কিন্তু কথা হচ্ছে সেই ধারণাটা কিন্তু ভুল। কারণ ভুল তাতে কেন? তো ক্ষতির পরিমাণ তো কিছু Exactly. কমেনি। হ্যাঁ, কমেনি। কারণ হচ্ছে দেখেন আমাদের তো ডলার রিজার্ভটা কিন্তু আমরা প্রোটেক্ট করি সাধারণত। হ্যাঁ, এর জন্য এটা তো ডলারে ইম্পোর্ট। আমি আপনাকে যেটা আমদানি নির্ভর কথা বললাম, তাহলে আমি যদি এখানে ইন্ডাস্ট্রিকে যদি আমি গ্যাস না দিই, হ্যাঁ, তাহলে যেই ইন্ডাস্ট্রি আমাকে ডলারটা এনে দিচ্ছে তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করছি, তাহলে তারপর ডলার আসবে না। একদম। তখন কোনটাই মোর ইম্পর্টেন্ট? এইটার উত্তর আমি সম্পূর্ণ দিতে পারবো না, ইকোনমিস্টরাই আপনাকে ভালো বুঝবে। একজন দর্শক আছে আপনাদের সাথে কথা বলতে চাই, একটা দর্শকের প্রশ্ন নিয়ে আসি। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। থেকে জাহিদুল বলছি। আমি স্যার একটু আগে একটা বক্তব্য রেখেছিলেন যে আমরা বিদেশ থেকে 10 বছর আগে 25% আমদানি করতাম, এখন সেটা 60% উপরে, তাই তো স্যার? না, আমি সব আমার রকম বক্তব্যটা, আমদানি তাহলে, নির্ভর আর কি। 3 হ্যাঁ, বছর তেল গ্যাস কয়লা ইলেকট্রিসিটি, মানে আমরা কতখানি আমার এনার্জি ইম্পোর্ট হচ্ছে সেটা এখন 60-র উপরে, অনেকে তো 60-65 বলছে এখন। স্যার, তাহলে এটা ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনারা তো মোটামুটি এটাকে কন্ট্রোলে নিয়ে আসছিল। হ্যাঁ, তো ওনারা তো এটা স্টাডি করে কেন এটাকে আরো কমানো গেল না? সেই সিদ্ধান্তগুলো কি আসলে আমরা মানে যোগ্যতম লোক ছাড়া কি আমরা এই সরকার চালিয়েছিলাম 1.5 বছর 2 বছর? আপনার মন্তব্যটা আমি জানতে চাই স্যার। আর ভবিষ্যতে এটা কিভাবে রিকভার করা যাবে সেটাও একটু কাইন্ডলি বলবেন। অসংখ্য ধন্যবাদ। একটু ছোট করে হ্যাঁ, ছোট এটা হ্যাঁ। রিকভারির খুব ভালো যেটা হচ্ছে আমাদের দেশের এক্সপ্লোরেশন করতে হবে। এই এক্সপ্লোরেশন করার ব্যাপারটা কিন্তু অলরেডি আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলে 100টা ওয়েল 50 আরম্ভ করে গেছে, অ্যান্ড ওনারাও কন্টিনিউ করেছে, কিন্তু খুব ভালোভাবে কন্টিনিউ করে নেয় ইন্টারিম গভর্নমেন্ট। এখন এই সরকার এসে অত্যন্ত ভালোভাবে এখন একটা হচ্ছে, আরম্ভ হয়েছে, এখন অত্যন্ত ভালোভাবে এক্সপ্লোরেশন হচ্ছে। ওকে, তাছাড়াও ওনারা যেটা ওই 24-এ যেটা ফেলিয়ার হলো, ওই যে অফশোর বিডিংটা, এইটা কিন্তু এখন গেছে, এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন ফেভারেবল করে দিয়েছে ওদের জন্য। তো আমরা আমাদের আশা আমাদের আরো হচ্ছে ধৈর্য ধরতে হবে, আমাদের একটা দীর্ঘ সময় না, লাগবে ধৈর্য এখন নিশ্চিতভাবে। ধরতে হবে।
দিস ইজ এ ক্রাইসিস। এই ক্রাইসিসটা হয়েছে অ্যাক্সিডেন্টের ফলে, কিন্তু আমাদের অলরেডি একটা প্রবলেম ছিল। হ্যাঁ, তো একটা প্রবলেম যদি আপনার থাকে, সেই প্রবলেমের উপরে যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বুঝতেই পারে সাধারণভাবে এটা। তো অভাবের এটাকে আমরা একটা সংসারে আসলে বিপদ লেগেই থাকে, এরকম একটা বিষয়ের মধ্যে আমরা পড়ে গেছি। তা তো আছে। ডাক্তার সাজিদুল হক রুবেল, যেখানে আমরা এক আর তৃতীয়াংশ ক্রাইসিসে সবসময় ছিলামই। নবায়নযোগ্য বিদ্যুৎটা খুবই ইম্পর্টেন্ট, ওইটাও আরম্ভ করেছিল আওয়ামী লীগ সরকার, কিচ্ছু করতে পারে নাই। ইন্টারিম গভর্নমেন্টও কিছু করতে পারে নাই। এই সরকার তো আপনি শুনেছেন যে 20% করবে বলেছে, তা এখন 1 বছর তাদেরকে অ্যাটলিস্ট সময় দিতে হবে এই সরকারকে, তারপরে আমরা সব কিছু জাজ করতে পারবো। বাট ওনারা মুখে অ্যাটলিস্ট যা করণীয় বলছে, অন্ততপক্ষে তারা বলছে, এটাই হচ্ছে বড় কিন্তু কথা। আমরা তো প্রবলেমে পড়ে গেছি এখন। এটা ওদেরকেও দোষ দেওয়া যায় না, এটা আমাদের নিয়তি বলতে পারি। একদম সেটি বলছিলাম যে আমাদের এমনিতেই সংকট, যে 1/3 জ্বালানি নিয়ে আমরা আসলে সংকট নিয়ে আসলে চলাফেরা করছি, চলছিলাম, সেখানে আবার এরকম একটা মরার উপর খাড়ার ঘা চলে আসলো। জাতীয় অর্থনীতির চাকা সচল রাখার জন্য তো আমাদের বিকল্প ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু সেই গুরুত্বপূর্ণ বিষয়কে একটার পর একটা সরকার ইগনোর করলো আসলে কিভাবে। আর সেক্ষেত্রে এই যে জনদুর্ভোগ, এর দায়গুলোই বা কারা নেবে? জনদুর্ভোগের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বের যে অথরিটি আছে অর্থাৎ সরকার, তাদেরকে নিতে হবে। তবে কখনো কখনো আমার দেশে এমন সরকারও ছিল যে সরকার হচ্ছে আমার ভোটে নির্বাচিত ছিল না। যে আমার ভোটে নির্বাচিত না, সে তো হচ্ছে আমার দুঃখ কষ্ট দুর্ভোগ ইত্যাদি ইত্যাদি বিষয় তার হচ্ছে জানা বোঝা দরকার নাই, দায় দাবিও নেই, দায় দাবিও নাই, আর তার দরকার নাই, এবং তিনি বিগত ঠিক আছে। তো এখন আমাদের এই জায়গাটায় একটু সরকারকে মাথায় রাখতে হবে যে আপনাকে তো হচ্ছে গিয়ে 5 বছর পর নির্বাচনের মুখোমুখি হতে হবে, জনগণের কাঠগড়া দাঁড়াতে হবে। জনগণের কাঠগড়া মানে ভোটে দাঁড়াইতে হবে, ভোটের ব্যাপার আসবে। ফলে যদি এখন আমাদের কষ্ট দেন, দুর্ভোগ বেশি দেন জনগণকে, তাহলে তো হচ্ছে তখন ফলে যখন হচ্ছে একটা গণতান্ত্রিক আবহ তৈরি হবে, গণতান্ত্রিক রূপান্তর ঘটবে দেশের, তখন এই জনদুর্ভোগগুলোকে সরকারগুলো অ্যাড্রেস করবে, সবাই মিলে অ্যাড্রেস করবে এবং এগুলো সলিউশন করবার চেষ্টা করা হবে। আমি এখানে আবার আমরা তো একটু আসলে খারাপ জিনিস দেখতে দেখতে আমাদের আসলে মনটাও একটু ছোট হয়ে গেছে। তো ছোট মনের একটা পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে দেখেন, এই যে জ্বালানি সংকট শুরু হলো এই বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার অল্প কয়েকদিনের মধ্যে। এর কারণটা কি? কারণটা হচ্ছে ইরানে হামলা, আমেরিকার ইরানে হামলা, হরমুজ প্রণালী, সব কিছু মিলিয়ে যে এখানে জ্বালানি সাপ্লাই কমে আসলো। আমাদের রিজার্ভ, তখন আমরা জানতে পারলাম আমাদের রিজার্ভ আর খুব কম, 30 দিনের রিজার্ভ আর আছে, এর বেশি আমরা রিজার্ভ রাখতেই পারি না। তো এটাও আমরা তখন জানলাম, আমরা আগে জানতাম না। আমরা এও জানলাম যে ক্রুড অয়েলের জন্য আমাদের মাত্র একটা রিফাইনারি আছে, ওটাও মাত্র একটাই, এবং সেই কোন আমলে তৈরি সেই স্ট্যান্ড রিফাইনারি, ইত্যাদি ইত্যাদি আমরা জানলাম। কিন্তু আমাদের তখন অনেক লম্বা লম্বা লাইন হলো পেট্রোল পাম্পে, সিএনজি স্টেশনে না, এত লম্বা লম্বা লাইন হলো পেট্রোল পাম্পে। তারপর দেখা গেল হঠাৎ করে এই লাইন আর নাই, মানে ইরান যুদ্ধ কিন্তু বন্ধ হয়ে যায় নাই, হরমুজ প্রণালীর সংকট কিন্তু কমে যায় নাই। তাহলে কেন কমে গেল? দেখা গেল তেলের মূল্য বৃদ্ধি পাইছে। আচ্ছা, আর একটা পলিটিক্যাল ক্যারিজমা দেখানোর চেষ্টা করা হলো, কি একটা কমিটি তৈরি হলো জামাত ইসলাম ওই কমিটিতে এসে ঢুকলো, আর এদিকে সব সমাধান হয়ে গেল। তার মানে এটা কি? এই রহস্যটা কোথায়? ঠিক আছে, এই রহস্যটা হচ্ছে কি আপনার ভাঙতে হবে আর কি। ঠিক আছে, এখন আমি তো হচ্ছে একটু ছোট মানুষ আর কি, ছোট মনের মানুষ। আমি তো দেখি ভাই, ওই যে তেলের দাম বাড়ানোর একটা ধান্দা ছিল আপনাদের কম বেশি, তো তেলের দাম বাড়াইতে হলে কি করতে হবে? একটা ধরেন আমার হলো হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়াইতে হবে, পেঁয়াজ মার্কেটে নাই, পেঁয়াজ নাই, শর্ট সার্কিট হয়েছে তাই পেঁয়াজ নাই। ঠিক আছে, এখন শর্ট সার্কিট হয়েছে, এলএনজি নাই। ঠিক আছে, তখন নাই ভাব শুরু হয়ে যাবে। এখন কিছুদিন আগে তেল নাই, এখন হচ্ছে গ্যাস নাই। আমরা কিন্তু ওই সময় ইস্টার্ন রিফাইনারি কিন্তু বন্ধ হতেও শুনলাম, আমরা অনেক কিছু শুনেছি তখন। আবার এখন হলো সব ঠিক হয়ে গেছে। তো আমরা জানি এই যে এক্সেলারেট, এরাই আবার হলো সব ঠিকঠাক করবে, আরো অনেক কিছু হবে, সব ঠিকঠাক হবে। হয়তোবা হচ্ছে এই যে আমাদের পাবলিকের যে এখন হচ্ছে এলএনজির দাম, এটা আরও বাড়বে, বাসাবাড়ির যে গ্যাসের মূল্য সেটা আরও বাড়বে, সিএনজি যে আমরা যানবাহনে ব্যবহার করছি সেটার মূল্য আরও বাড়বে। তখন আমরা বলবো ভাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, বা ভিক্ষা চাই না, সাপ্লাই দাও, বেশি দাম দেবো, আমরা তখন খুশি হব।
আর ঠিক একজন আছে? দর্শক আছে, তিনিও কথা বলতে চান। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি, ভালো। আপনাদের নিয়মিত এটিএন নিউজটা আমরা দেখি, প্রোগ্রামটা দেখি। আমি একজন মানুষ, সাধারণ মানুষ। প্রাইম মিনিস্টারকে আমার নাম্বারটা দিবেন। প্রাইম মিনিস্টার ক্ষমতায় বসছে, শুধু প্রধানমন্ত্রী হলে হবে না, তার ডানে বামে অনেক দুষ্টকারী লোক আছে। তারা বদনাম ছড়ায় কিনা, তারা সরকারকে সংকটে ফালানোর জন্য এই কাজগুলো করে কিনা, দাম বাড়ানোর জন্য এই কাজগুলো করে কিনা, এগুলো তদারকি করার জন্য তার লোক নিয়োগ দিতে হবে। সরকারকে লোক নিয়োগ দিতে হবে তদন্ত করার জন্য, দুষ্টকারী লোক ধরার জন্য। শুধু ক্ষমতায় বসে থাকলে হবে না, শুধু গাছ লাগালে হবে না। কোন সেক্টরে কত দুর্নাম করার জন্য লোক থাকতে পারে সেগুলো চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে জনগণের জানমাল নিরাপত্তা দিতে হবে, জনগণের জ্বালানি নিরাপত্তা দিতে হবে, সব ধরনের নিরাপত্তা সরকারকেই দিতে হবে। আমি দেব না, আমি বেলাল দেব না। শুধু গ্যাস না, গ্যাস বিদ্যুৎ দুটোই আছে, কিন্তু সেখানে আমাদের নীতিগত কোনো সংকট কি আছে যেটি পরিবর্তন করা দরকার বলে আপনি মনে করছেন, যেটি পরিবর্তন করলে হয়তো বা এই সংকট থেকে আমরা বেরিয়ে আসাটা সহজ হবে? অ্যাবসলিউটলি আছে। কারণ হচ্ছে যে আমি যেটা বললাম, ওই ওয়ার্ডটা এখন আমরা সবাই যারা এক্সপার্ট ইয়ে করে নিজেদেরকে বলিও জানি, হ্যাঁ, তারা সবাই ওই আমদানিকৃত শব্দটাকে বারবার রিপিট করছি। আমাদেরকে ওটা থেকে সরে আসতে হবে, হ্যাঁ, অ্যাবসলিউটলি সরে আসতে হবে। এবং আমাকে যদি আমদানি নির্ভর হতেই হয়, তাহলে আপনাকে সাংঘাতিক রকম দক্ষ ব্যবহার করতে হবে জ্বালানির, হ্যাঁ। এটা আছে, অনেক দেশে এরকম সমস্যা আছে। আপনি এই হেলো ভাবে করতে পারবেন না। আমদানি নির্ভরতা কমানোর মানে উপায়টা কি, মানে সেটা কভার হবে কি দিয়ে? আমি তো বললাম, একটা হচ্ছে আমাদের গ্যাস ইম্পোর্ট, যেটা এলএনজি দিয়ে। দেখেন এই যে সমস্যাটা এখানে হচ্ছে, এই সমস্যাটা যে শুধু যে এফএসআরইউ নাই তা না। এটা তো আমার যদি এফএসআরইউ থাকতো, আমার কি অতটুকু ডলার আছে যে আমি এই যে 1/3 যেটা ঘাটতি, সেই ঘাটতিটা মিট আপ করতো অতখানি এলএনজি। এখন এলএনজির যে দাম, সেই দামের সময়, কারণ এর আগেও যখন একটা ক্রাইসিস হয়েছিল তখন কিন্তু আমাদের এফএসআরইউ ছিল যথেষ্ট, এই দুইটাই, কিন্তু আমরা কিন্তু কিনতে পারি নাই, একদম বন্ধই করে দিয়েছি আমরা কেনা, কারণ এটা $35 চলে গেছিল। তো আমাদের তো এটা ক্ষমতার বাইরে চলে গেছে। সো আমাদের এই ক্ষমতার বাইরে মাঝে মাঝে যখন চলে যাচ্ছে, ইভেন নর্মাল টাইমে এটা বোঝা, এবং যখন এরকম এই যে যুদ্ধ হচ্ছে, তখন একদম কেনার ক্ষমতার বাইরে, অনেক সময় তো হতে পারে কেনার ক্ষমতার বাইরে, তো অনেক সময় অনেক জিনিসই তো হয়ে যায়। সাধারণ আলুর দাম, পটলের দাম তো হয়ে যায়। এবং এখানে পৃথিবীর বিশ্ব পরিস্থিতিতে সেখানে গিয়ে পৌঁছে গেছে যেখান থেকে আমরা জানি না যে এটা শেষ কোথায়। সেক্ষেত্রে আমাদের আরো কতটা সচেতন হওয়াটা জরুরি? না, অফকোর্স, ডেফিনেটলি, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে ওয়ার্ল্ড আবার ইয়েতে আসবে, ফিরে আসবে, তা না হলে তো লাইফ কিছু থাকলো না, হ্যাঁ, ওটাই ফিরে আসবে। তো দেখেন, আমাদের যেটা আমদানি নির্ভর কমাতে হবে। আমদানি নির্ভর কমানোর একদম ফার্স্ট জিনিসই হচ্ছে আমার দেশে আমার গ্যাস এক্সপ্লোরেশন অনেক বাড়াতে হবে। আমরা ব্যাপেক্সকে যেই রকমভাবে অবহেলা করেছি, হ্যাঁ, সেটা একদম মানে ওইটাই একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে আর কি দেশে, হ্যাঁ। তারা যতটুকু পারে ততটুকু যদি করে এখন যদি তাদেরকে কন্টিনিউ করতো, তাদের ক্যাপাসিটি অনেক বেড়ে যেত, হ্যাঁ। তো তারা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের হিস্ট্রিতে এখন যতখানি গ্যাস এক্সপ্লোরেশন হচ্ছে কখনোই হয়নি। এইটা যদি আওয়ামী লীগ সরকার 2012 থেকে করত, তাহলে আমাদের দেশের চিত্র আজকে একদম ভিন্ন থাকতো। কারণ দেখেন, আমি যদি নাও গ্যাস পাই, হ্যাঁ, তাহলে আমি তো সচেতন হয়ে গেলাম যে আমাকে আমদানি করতে হবে। তখন আমি আমদানি শুধু গ্যাস করব কেন, আমি কয়লাও করতে পারি, আমি অন্য কিছুও করতে পারি। আমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমার দেশটা আমদানিকৃত। কিন্তু এখন যেটা আমরা হঠাৎ করে এটার মধ্যে পড়ে গেছি, আমরা আমদানি নির্ভর থাকলাম, কিন্তু আমরা কিনতে পারছি না। আমাদের তো 10 বছর। এর সাথে সাথে যেটা আরেকটা বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ। আমি না এখানেই আসছিলাম, হ্যাঁ, নবায়নযোগ্য বিদ্যুৎ আলোচনা তো বারবার হয়েছে, কিন্তু এটার অগ্রগতি নেই কেন? এই তো ওইটা তো আরেকটা ডিসকাশন, লম্বা ডিসকাশন, কেন অগ্রগতি। ওইটাও একটা পলিসি ফেলিয়ার, ওইটাও একটা গভর্নমেন্টের, আমাদের আগের 2টা গভর্নমেন্টের পলিসি ফেলিয়ার। তাহলে আমরা এতগুলা পলিসি ফেলিয়ার দিয়ে আমরা এই জায়গায় এসেছি। মানে এটা কল্পনা করা যায় না যে আমাদের দেশে নবায়নযোগ্য বিদ্যুৎ, যেখানে আমাদের এত মানে অসুবিধা হচ্ছে, আমাদের মাত্র 2% আমাদের তার মধ্যে হচ্ছে আমাদের যে ওই ইয়েটা আছে না, ওই যে কি বলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ওইটা যে উনি যে বললেন, তো পাকিস্তান আমলের কর্ণফুলী যেটা, হ্যাঁ,
পাকিস্তান আমলের ওই 230 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট, ওইটা দেয় 1%, আর আমাদের অন্য সোলার নতুন যেগুলো হচ্ছে 1%। আমি সেখান থেকে যদি ডাক্তার সাজিদুল হক রুবেল আপনার কাছে আসি যে আলোচনা আসলে কখনোই থেমে নেই, কিন্তু অগ্রগতিগুলো কেন হচ্ছে না? আমরা সবসময় সংকটের আলোচনা করছি, নবায়নযোগ্য জ্বালানির আলোচনা করছি, কিন্তু সেগুলো নিয়ে আগাতে পারছি না কেন? আগাতে পাচ্ছি না, এখানে নিয়তের গন্ডগোল। ঠিক আছে, এখানে নিয়তের একটা গন্ডগোল আছে আর কি। আমরা দেখি এখানে তো অনেকগুলো পর্যায়ে আলোচনা হয়। প্রথমে একটা পলিসি মেকিং করেন পলিটিক্যালি, প্রধানমন্ত্রী বা হচ্ছে মন্ত্রী পরিষদ করলেন বা সংসদ ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন বুদ্ধিজীবী মহলে আলোচনা, এক্সপার্টদের আলোচনা হলো। এরপর হয় এটা আমলাতান্ত্রিক জায়গায় যায়, তারপর এই জায়গায় যায় আরও মানে জায়গায় যায়, মানে ডিসকাশনের জায়গায় যায়। এবং সেখানে আমরা জানি অনেক সময় ওপেন টেন্ডার হয় না, ইত্যাদি বিষয় হয় না, নানা ব্যাপার আছে। এখানে কমিশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে। আমরা আগে বলতাম আর কি, আগে খুব স্পষ্টভাবে একটা কথা বলতাম যে কেন আপনি আমদানি নির্ভর হবেন, কারণ ওখান থেকে আপনি বেশি কমিশন পাবেন। কেন আপনি গ্যাসের কূপ খননে বেশি মনোযোগ দিবেন না, হ্যাঁ, বা গ্যাসের কূপ আপনি অন্যকে দিয়ে খনন করাবেন কেন? আচ্ছা, আপনি একটু ওয়েট করেন। এবং এত বছরে আমার মনে হয় এগুলো কথা যখন আমরা বলতাম আজ থেকে 24 বছর আগে বা 26 বছর আগে, তো আমার মনে হয় তো 5 ব্যাচ প্রকৌশলী তৈরি করা যায়, তো 5 ব্যাচ টেকনোলজিস্ট তৈরি করা যায়, তো টেকনিশিয়ান তৈরি করা যায়, তো ওই মানসম্পন্ন। এই আমার দেশের ছেলেমেয়েরা আমার এবং স্যারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে তারা হচ্ছে হাজার হাজার ছেলে মেয়ে চলে যাচ্ছে আমেরিকা, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওরা তো ওখানে গিয়ে দেখা গেল এইরকম কোম্পানিগুলোতে কাজ করতেছেন তারা, ঠিক আছে। তো আমার দেশের ছেলে মেয়েদেরকেই নিয়ে হচ্ছে যদি একটা পুরো সমন্বিত একটা পরিকল্পনা থাকতো, ঠিক আছে, সমন্বিত পরিকল্পনা থাকতো, তাহলে আমরা এতদিনে 2 যুগ 3 যুগের মধ্যে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে নিজস্ব একটা সংকটটা তো সবার, তাহলে মানে সিদ্ধান্তটা সমন্বিত কেন হচ্ছে না? সংকটটা সবার হলো, আর সিদ্ধান্তটা হচ্ছে সবাই নেয় না। সিদ্ধান্তটা সবাই নেয় না, সংকটটা সার্বজনীন, সিদ্ধান্তটা সার্বজনীন না। সিদ্ধান্তটা নেয় হচ্ছে অল্প কিছু মানুষ। আবার সিদ্ধান্ত শুধু নিলেই হয় না, সিদ্ধান্ত অনেকগুলো হয়। আজকাল একটা শব্দ খুব চালু আছে, রেটোরিক টাইপের, এটা সমস্যা সমাধান করে দেবো, ঠিক আছে। আমি যে এলাকায় থাকি বৃহত্তর মিরপুরে, এক সময় আমি নাম বলবো না থাক, একজন এমপি সাহেব ছিল, সে বলেছিল যে একজন বলছে যে নৈশ স্কুল করা দরকার, মানে নাইট স্কুল। তো উনি একটু অশিক্ষিত লোক ছিলেন, তিনি বলছিল 900 স্কুল, আচ্ছা ঠিক আছে আমি 900 স্কুল করে দেবো মিরপুরে, ঠিক আছে। তো ওরকম হচ্ছে তারা রাজনীতিবিদদের নানা রকম বক্তৃতা দিয়ে থাকেন আর কি। তো সেটা একটা ব্যাপার, ওরা মানে আমার সংকটটাকে নিয়ে তার হচ্ছে রাজনীতির খেলাটা খেলেন আর কি। তবে এই জায়গার যেটা হচ্ছে গিয়ে আমাদের আবারও মনে করতে হবে যে রাষ্ট্র জবাবদিহিতার জায়গা না থাকে, ঠিক আছে, যদি রাষ্ট্র হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তো আমি এটা রিপিট করতেছি, আগে অন্য ভাষায় বলছি, এখন আরেক ভাষায় বলতেছি, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। কেন বিরোধী পক্ষ কেন নিশ্চিত করতে পারছে না? আর বিরোধী পক্ষ নিশ্চিত করতে হলে আগে তাকে এই উপলব্ধির মধ্যে আসতে হবে। আগে বিষয়টা পলিটিক্যাল ইকোনমি বলে একটা শব্দ আছে, পলিটিক্যাল ইকোনমি বাংলাদেশে এই জায়গায় হলো সবচেয়ে বেশি ধরা খাওয়া। পলিটিক্যাল ইকোনমির জায়গাটা যেমন জনগণ বোঝে না, তেমন আমি বুঝি না, তেমন পলিটিশিয়ানরা বোঝেন না, তেমন হচ্ছে বিরোধী দলের নেতারা বোঝেন না, সরকারি দলের নেতারাও বোঝেন না। তারা যে আমি খুব অবাক হই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন আমরা সংস্কারের আলোচনাগুলো ছিলাম, আমি নিজেও জাতীয় ঐক্যমত্য কমিশনের 9 মাসের মধ্যে 8 মাসে আমি বৈঠকে অংশগ্রহণ করছি, প্রত্যেকটা বৈঠকে আমি ছিলাম। তো সেখানে আমি বারবার যেটা দেখেছি বা যেটা উপলব্ধি করছি বা বলার চেষ্টা করছি মাঝে মাঝে আমরা, সেটা ভাই আপনি তো একটা স্টেটকে মেরামত করতে পারবেন না যত পর্যন্ত স্টেটে তো 2টা ব্যাপার, একটা আছে ইনফ্রাস্ট্রাকচার থাকে, একটা বুনিয়াদি ব্যাপার থাকে, একটা সুপ্রাস্ট্রাকচার থাকে। আমরা সব আলোচনা করছি সুপ্রাস্ট্রাকচারকে নিয়ে। সুপ্রাস্ট্রাকচার কখনোই ঠিক হবে না যদি ইনফ্রাস্ট্রাকচার না ঠিক হয়। আর ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমার পলিটিক্যাল ইকোনমি। আমার ইকোনমিটা যদি লুটের ইকোনমি থাকে, আমি কে কাকে মাথায় বাড়ি মারবো, কোথার থেকে টাকা চুরি করবো, কোথার থেকে কমিশন খাই আমি আঙুল ফুলে কলা গাছ হবো, এবং এই টেন্ডেন্সি যদি থাকে, দেখবেন আমাদের তাই হয়েছে। আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, তাড়ানোর পর আমরা নিজেরাই আবার বড় বড় দামি দামি গাড়ি বাড়ি করে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে। আমাদের হচ্ছে গিয়ে এপিএসরা, উপদেষ্টার এপিএসরা বাইরে 100 কোটি টাকা পাচার করে দিছে। তাইলে ওই যে সিস্টেম যেটা ছিল লুটেরা ধনতন্ত্রের সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা একই রকম রেখে আমরা চাচ্ছি, যে কারণে এখন হচ্ছে আমরা একটা ভালো বুর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থাও পাচ্ছি না।
বিদ্যুৎ ক্ষেত্রে আপনি সিস্টেম লসের কথা, গ্যাস ক্ষেত্রে সিস্টেম লসের কথা বলছেন না, এবং গ্যাসের ক্ষেত্রে যে ভূতের যে বিষয়টি আছে সেটি সবশেষে আলোচনা করছিলেন, সেগুলো যদি একটু কন্টিনিউ করেন। আমরা অনেক দিন ধরে একটা সিস্টেম লসের ইয়েতে ভুগছি। হ্যাঁ, সিস্টেম লস আমাদের সব কিছুতেই আছে বাংলাদেশে। আমাদের ইভেন তেলেও সিস্টেম লস আছে, যেটা হওয়ার কথা না, কিন্তু আছে, অ্যালাউড। আর ইলেকট্রিসিটি সিস্টেম লসটা এটা হবেই, কারণ ওটার একটা টেকনিক্যাল একটা রিজন আছে। আচ্ছা, এখানে ছোট্ট করে একটু যদি জানতে চাই, প্রতি বছর জুনে এই যে বাসাবাড়ির যে বিদ্যুতের বিলটা, সেটা এরকম ভুতুড়ে হয়ে যায় কেন? এটা নিয়ে তো কোনো সমাধান আমরা দেখতে পাই না, এবং জনগণ এটা ভোগান্তিতে সবসময় আতঙ্কে থাকে আর কি। এটার ভুতুড়ে হওয়ার একটা কারণ হচ্ছে তারা এটা জুনের বিলটাকে বাড়িয়ে রাখে। হ্যাঁ, বাড়িয়ে বিল করে, তারপরে আপনি প্রোটেস্ট করলে আবার এটা অ্যাডজাস্ট করে দেয়। কিন্তু ওদের তো রেকর্ডে এসে গেল যে এতখানি কনজামশন আমি বিল করে দিয়েছি। সিস্টেম লসটা কিন্তু বিলিংয়ের উপরে হিসাব করা হয়। হ্যাঁ, বিলিংয়ের উপরে, তার মানে ওদের সিস্টেম লস কম দেখানো হলো। তারা দেখে সিস্টেম লস 10%-এর মতো এখন বাংলাদেশে, উইচ ইজ গুড কিন্তু কেউ তো বিশ্বাস করে না 10%, এটা তো 12%-এর উপরে। তাহলে 2% এখানে ওরা লুকিয়ে দেয় এই বিলিংয়ের মাধ্যমে। আরও অন্যান্য টেকনিক আছে এগুলো কমাবার। কিন্তু কথা হচ্ছে যে গ্যাসের সিস্টেম লসটা আমি আসি, এটা একদম ভয়াবহ লেভেলে চলে গেছে গ্যাসের সিস্টেম লস। তার কারণ হচ্ছে আমরা তো এখন আমদানি নির্ভর। আমার যেই লসটা হচ্ছে সেটাকে যদি আমি এলএনজির হিসাবে করি, তাহলে আমাদের $1 থেকে $2 বিলিয়ন আমার এরকম হয়ে যাচ্ছে। যেখানে গ্যাসের জন্য হাহাকার পড়ছে, সেখানে অনেকে চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের লস হয়ে যাচ্ছে। তো এইটা তো থামানো একদম অপরিহার্য হয়ে গেছে। এটা কিন্তু অনেক দিন ধরে কথা হচ্ছে, ইভেন মন্ত্রী গিয়ে থামাচ্ছে। এটা কিন্তু মানে একটা বারবার এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু সাকসেস দেখতে পাচ্ছি না। আমরা প্রতি বছরই কিছু কিছু জায়গায় দেখছি যে লাইনগুলো বাড়ছে, ওনারা মন্ত্রী চলে যাওয়ার পরে আবার এটা কানেকশন। 11% ওখানে দেখানো হয় আমাদের ডোমেস্টিক কনজাম, গৃহস্থলিতে। এই 11%-এর মধ্যে জেনুইন যে কনজামশন, অনেকে বলে 5 থেকে 6%-এর বেশি না। হ্যাঁ, তার মানে ওখানে 5-6%-এর মতো চুরি, যেটা লস। তারপরে এটা কিন্তু না, সিস্টেম লস বলে আরেকটা আছে 8.5%। গ্যাসের কিন্তু কোনো সিস্টেম লস হওয়ার কথা না, লিক না থাকলে। হ্যাঁ, তাহলে এটা যাচ্ছে কোথায়? তাহলে এইগুলা কিন্তু আমাদের এই যে গ্যাসের ইয়েটাকে, তাহলে এগুলো যদি জেনুইন যাদের লাগবে, যারা বিলটা দিচ্ছে, হ্যাঁ, তাদের কাছে যদি যেত, এই আপনার সিস্টেমে এত খারাপ অবস্থাটা আমরা দেখতাম না। আমি ডাক্তার সাজুল হক রুবেল একবারে শেষ অংশে আছি। আপনার কাছে কি মনে হয় এই সময় আসলে করণীয়টা কি হওয়া উচিত? সব কিছু অনেকটা কেচে গুন্ডুসের মতো করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনার স্যারের আলোচনাতে আমার একটা নতুন জায়গা আসছে, সেটা হচ্ছে একটা হলিস্টিক সমস্যা আছে আমাদের, যেটা একেবারে সাধারণ মানুষেরও কতগুলো ব্যাপার আছে। আসলে এই ধরনের ঘটনাগুলো যে ঘটে, সিস্টেম লসটাকে তো আমরা খুব ভদ্রভাবে বলি আর কি, আসলে এটা হলো চুরি। হ্যাঁ, এটা হলো চুরি। এই চুরি কে কে করে, কে এই চুরির পার্ট? এই চুরির পার্টের মধ্যে যেমন থাকে হচ্ছে এই যে এই গ্যাস বিতরণ যে সংস্থা থাকে, সেই সংস্থার লোকেরা, হ্যাঁ, এই করাপ্টেড এই লোকেরা হচ্ছে এটার একটা অন্যতম ফড়িয়া আর কি। তারাই হচ্ছে এটা হচ্ছে বেচা বিক্রি করে। আর এইভাবে না হয়ে এইভাবে করেন স্যার, এইভাবে টাকা কম লাগবে, তারা আসলে বাতলে দেয়। তো এবং তারপর হচ্ছে যে আমরাও আছি, সাধারণ মানুষদের মধ্যেও একটা ব্যাপার থাকে। পুরো সমাজটা যখন পচে যায়, তখন তো এটা শুধু মাথা পচবে, পা পচবে তা না, সারা শরীরই পচা শুরু করে দেয়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে হ্যাঁ, মন্ত্রী সাহেব বন্ধ করে দিচ্ছে, কিন্তু আবার যে মন্ত্রী বন্ধ করে দিল, তারপর আবার এটা চালু হইলো, কেমনে চালু হইলো? সেই ক্ষেত্রে কি শাসক দলের তদারকি করবে কে? যে তদারকি করবে সেই তো হচ্ছে এটার পার্ট, সেই তো এই করাপশনের পার্ট। প্লাস ওই মন্ত্রীর যে দল, তার যে স্থানীয় নেতাকর্মীরা আছে, তারাও তো এখান থেকে হচ্ছে কাটমানি পাবে, চাঁদাবাজি পাবে, এখান থেকে তারাও তো এটার ব্যবসার পার্ট, তারাও তো এই অংশের পার্ট। এই অংশের পার্ট যেমন হচ্ছে সেই বিতরণকারী সংস্থা, সেই পার্ট হলো শাসক দলের লোকরা সেখানে থাকবে, স্থানীয় মাসলম্যানরা সেখানে থাকবে। আবার কিছু মানুষ আছে যারা একটু মানে সহজে হচ্ছে গ্যাস সাপ্লাই পাওয়ার চেষ্টা তারা করে আর কি। এমনকি বিদ্যুতের ক্ষেত্রেও তো আমরা এটা দেখি, এবং বিদ্যুতের ক্ষেত্রেও এটা ঘটবে, সব কিছুর ক্ষেত্রে এটা ঘটবে।
অনেক সময় বলে না স্যার যেমন বারবার বললেন, আপনি যেমন বারবার বললেন যে নবায়িত বিদ্যুৎ কেন হচ্ছে না বাংলাদেশে। এই নবায়িত বিদ্যুৎ না হওয়ার ক্ষেত্রে হচ্ছে যে নবায়িত বিদ্যুতের ক্ষেত্রেও যে শর্টকাট ব্যবসাগুলো কিভাবে হবে আর কি, এটা মনে হয় এখন পর্যন্ত আবিষ্কার করা যায় না। যদি এটা আবিষ্কার করা যায় তাহলে এটাও অনেক তাড়াতাড়ি দেখা যেত, সারা বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখতে নাপছে হচ্ছে ওই মানে সৌরচুল্লি বসে যেত আর কি। তো সেটা এখন বসা হয় নাই। ফলে আমার মনে হয় সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যখন কথা বলেছেন যে মানে সবার আগে বাংলাদেশ, তো সবার আগে দেশ, এই কথাটা কিন্তু খুব কঠিন একটা কথা, এবং কথাটা ধারণ করা অনেক কঠিন। এইটাকে ধারণ করতে গিয়ে আপনি বিদেশি প্রভুরা আপনার বিরুদ্ধে খেপে যাবে। এটাকে ধারণ করতে হলে জনগণের কিছু সুবিধাবাদী অংশ আপনার উপরে খেপে যাবে, অসন্তুষ্ট হবে। আপনার যে রাষ্ট্রের যে আমলাতন্ত্র তার একটা বড় অংশ আপনার বিরুদ্ধে যেতে পারে, এবং হচ্ছে বিরোধী দলও অনেক খেলা খেলতে পারে। কিন্তু আপনাকে দেশের স্বার্থের কথা চিন্তা করে হচ্ছে জনগণকে সাথে নিয়ে এই বিষয়টাকে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই চমৎকার এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।